এবার আসো কোষ রসায়নের সিকিউতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তাহলে কোষ রসায়ন দেখো একদম সুন্দর করে সিম্পল ওয়েতে তোমাদেরকে একদম বেস্ট উপায় হচ্ছে আমরা বুঝাবো সিকিউর জন্য যা যা লাগবে তাই, এর বাইরে থেকে কিছু আসবে না। তার আগে বলে রাখি যে তোমাদের জন্য হচ্ছে আমরা একটা ক খর হচ্ছে ইবুক বা পিডিএফ সেল করতেছি। সেই ক খর ইবুক বা পিডিএফ তুমি যদি হচ্ছে যে প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা যদি তুমি নিয়ে নাও তাহলে সেখান থেকে হচ্ছে তোমার ক খ ইনশাল্লাহ হচ্ছে কমন আসবে। এই যে 6 জন ঢাকা মেডিকেলের ভাইয়াকে দেখতেছো, সেই 6 জন ঢাকা মেডিকেলের ভাইয়া মিলে কিন্তু আসলে হচ্ছে এই ক খর বইটা বানাইছি। ইনশাল্লাহ এটা যদি নিতে পারো মাত্র 40 থেকে 45 টাকা আমাদের ওয়েবসাইট থেকে কিনতে পারবা, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। তো 40-45 টাকা এটা আসলে কিছুই না, জাস্ট এটা তোমাদেরকে সিরিয়াস করার জন্য যে পিডিএফটা আমরা ফ্রিতেও দিতে পারতাম, কিন্তু এটা নিয়ে তুমি একটু 40-45 টাকার জন্য হইলেও নিয়ে একটু একবার হইলেও দেখবা, দেখলে তোমার উপকার হবে। যা এখানে আছে উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, ইনশাল্লাহ এগুলো ভালো মতো পড়ে যাও, শেষ মুহূর্তে দেখবে এইচএসসিতে এগুলো থেকেই ইনশাল্লাহ কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যাদের ভার্সিটি টার্গেট, ভার্সিটি বায়োলজির জন্য আমরা হচ্ছে একটা প্রি বুকিং নিচ্ছি। এই যেখানে যে 6 জন ভাইয়াকে দেখতে পাচ্ছ, এই 6 জন ভাইয়া মিলেই পড়াবো তোমার ভার্সিটি বায়োলজিটা একদম সহজ করে দিব। এতে করে তুমি একদম অল্প সময়ে প্রিসাইজ করে ভার্সিটি বায়োলজি পড়ে হাইয়েস্ট মার্কস পেয়ে বেঁচে যাওয়ার সময়টা তুমি ফিজিক্স, ম্যাথ আর হচ্ছে কেমিস্ট্রিতে দিতে পারবা। ঠিক আছে, সো এটারও প্রি বুকিং সম্পূর্ণ ফ্রিতে প্রি বুকিং চলতেছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। প্রি বুকিংটা একবার করে ফেলতে পারলে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু এটা প্রি বুকিংটা করলে পরবর্তীতে তুমি আমাদের কোর্সে ডিসকাউন্ট পেয়ে যাবা, তোমাকে SMS এর মাধ্যমে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। করে ফেলো, হ্যাঁ, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাইলে এবার আসো হচ্ছে সিকিউ। হ্যাঁ, তাহলে এটা দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 19-এ আসছিল। দেখো এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, এ একটা স্ট্রাকচার, বি হচ্ছে আর একটা স্ট্রাকচার। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটার মধ্যে দেখো তো এটা আসলে কি, দেখো তো এটা আসলে হচ্ছে গ্লুকোজের হচ্ছে তোমার রিং স্ট্রাকচার। এটা অ্যাকচুয়ালি হলো গ্লুকোজের রিং স্ট্রাকচার, আর এটা হচ্ছে ফ্রুক্টোজ, দেখো রিং এর মতো, এটা হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। তো একটু মনে করে দেখো তো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই যেখানে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, এই বন্ধনটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি গঠন করে? সুক্রোজ গঠন করে। দ্যাট মিনস এ হচ্ছে তোমার উদ্দীপকে এ অণুটি বলতে আসলে সুক্রোজকে বোঝাচ্ছে, তার মানে সুক্রোজ সৃষ্টি প্রক্রিয়া হচ্ছে বর্ণনা করো, অর্থাৎ কিভাবে সুক্রোজ তৈরি হয় সেটা হচ্ছে তোমাকে বর্ণনা করতে বলছে। সিম্পল হিসাব। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। এটা আমরা বই থেকে হচ্ছে চাইলে হচ্ছে দেখতে পারি। দেখো এই যে সুক্রোজ কিভাবে সৃষ্টি হয়, দেখো এই যে দেখো এক অণু আলফা ডি গ্লুকোজের সাথে এক অণু বিটা ডি ফ্রুক্টোজের হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে হচ্ছে সুক্রোজ তৈরি হয়। এটা তোমাকে এখন আঁকতে হবে। এখন আমি জানি পরীক্ষার হলে তোমার কাছে মনে হতে পারে যে ভাই এটা তো অনেক কঠিন, এটা আমি কেমনে আঁকবো? তো চলো এই জিনিসটাই তোমাদেরকে হচ্ছে এঁকে দেখাই। প্রথম জিনিসটা হচ্ছে তুমি গ্লুকোজ আঁকবা। ঠিক আছে, প্রথমে আলফা ডি গ্লুকোজ আঁকবা। তাহলে আলফা ডি গ্লুকোজ আঁকার জন্য তুমি ফার্স্টে যেই কাজটা হচ্ছে করবা, তোমাকে আমি এখান থেকেই দেখাই। তুমি এখানে আলফা ডি গ্লুকোজ আঁকার জন্য ফার্স্টে তুমি যেই কাজটা করবা সেটা হলো তুমি এই যে প্রথমে এখানে একটা অক্সিজেন দিবা, এখানে একটা কার্বন 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 দিবা। ঠিক আছে, ফার্স্টে তুমি 6টা জিনিস বসাবাই। 6টার মধ্যে 5টা থাকবে হচ্ছে কার্বন, একটা থাকবে হচ্ছে অক্সিজেন। এখন গ্লুকোজে হচ্ছে কার্বন কিন্তু 6টা, তাহলে 6 নম্বর কার্বনটা কই থাকবে? 6 নম্বর কার্বনটা হচ্ছে এই যে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, 5-এর সাথে হচ্ছে 6 নম্বর কার্বনটা থাকবে CH2OH আকারে। ঠিক আছে, এইবার আসো আলফা ডি গ্লুকোজ আঁকবা। তাহলে উপরে হবে 1 নম্বর কার্বনের উপরে H নিচে OH। দেখো 2 নম্বর কার্বনও সেম, উপরে H নিচে OH। 3 নম্বর কার্বনটা একটু উল্টা, এটার উপরে OH নিচে H হবে। দেখো 4 নম্বর কার্বনটা উপরে H, 4 নম্বর কার্বনটা আবার আগের মতো উপরে H নিচে OH। ঠিক আছে, আর 5 নম্বর কার্বনের উপরে থাকবে হচ্ছে 6 নম্বর কার্বন, অর্থাৎ 6 নম্বর কার্বনটা কিন্তু রিংয়ের বাইরে থাকবে। দেখো এই যে 6 নম্বর কার্বনটা কিন্তু রিংয়ের বাইরে, আর এখানে একটা H দিয়ে দিবা, শেষ। তাহলে কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজ। এবারের পাশে হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ আঁকতে হবে। কি আঁকতে হবে ভাই? বিটা ডি ফ্রুক্টোজ আঁকতে হবে। বিটা ডি ফ্রুক্টোজ আঁকার জন্য এখানে তুমি ঘর দিবা হচ্ছে 5টা, এখানে তুমি ঘর দিবা 5টা, তার মধ্যে একটাই থাকবে হচ্ছে অক্সিজেন। দেখো আমি কিভাবে আঁকি, এই তো দেখো 5টা ঘর দিছি, 1 2 3 4 5, এর মধ্যে একটা অক্সিজেন 4টা কার্বন। আর এখানে কিন্তু একটা অক্সিজেন 5টা কার্বন ছিল রিং এর মধ্যে, আর এখানে একটা অক্সিজেন আর 4টা কার্বন থাকবে রিং এর মধ্যে। তাহলে আমরা জানি যে ফ্রুক্টোজও কিন্তু 6 কার্বন বিশিষ্ট, তাহলে 2টা কার্বন হচ্ছে রিং এর বাইরে থাকবে। তাহলে কয়টা কার্বন হচ্ছে তোমার রিং এর বাইরে থাকবে? 2টা কার্বন হচ্ছে রিং এর বাইরে থাকবে। তো এর মধ্যে এই যে 1 নম্বর কার্বনটা, এই যে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটাই রিং এর বাইরে থাকবে। তাহলে 1 নম্বর কার্বনটাই তোমার কি থাকবে? রিং এর বাইরে থাকবে। ঠিক আছে, আচ্ছা। আর এটা 1 নম্বর হলে এটা 2 নম্বর, 2 নম্বরের এখানে একটা OH থাকবে।
চাইলে একটু বড় করে দিতে পারো, 2 নম্বরের এখানে একটা OH থাকবে, ঠিক আছে, একটা OH থাকবে, ঠিক আছে। ওকে, এটা 3, উপরে H নিচে OH। 4 নম্বরটা একটু উল্টা, উপরে OH নিচে H দিবা। 5-এর সাথে 6 নম্বরটা থাকবে, 5-এর সাথে 6 নম্বর কার্বনটা রিংয়ের বাইরে থাকবে, এই যে CH2OH, আর এখানে একটা H দিবা, শেষ। তাহলে দেখছো, তাহলে দেখো খুব সহজেই তোমার কিন্তু আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ হচ্ছে আঁকা হয়ে গেছে। এখন তুমি কি করবা, এখন এদের মাঝখানে বন্ধন দেখায় দিবা। এই যে দেখো, এটার 1 নম্বর কার্বন, আর এটা কিন্তু 2 নম্বর কার্বন, খেয়াল করে দেখো, এটা কিন্তু 1 নম্বর কার্বন, আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন, আর এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজের হচ্ছে 2 নম্বর কার্বন, কারণ এটা 1 এটা 2। তাহলে আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন আর বিটা ডি ফ্রুক্টোজের হচ্ছে 2 নম্বর কার্বনের এই যে OH OH পাশাপাশি আছে, এই OH OH থেকে একটা থেকে H আর একটা থেকে OH মিলে H2 আকারে চলে যাবে। তাহলে একটা থেকে H আর একটা থেকে OH মিলে কি হবে, H2O আকারে চলে যাবে, H OH মিলে পানি হয়ে যাবে H2O। তাহলে এই অংশটা চলে যাবে, এই অংশটা চলে যেয়ে পানি আকারে আলাদা হয়ে যাবে, হয়ে গেলে পানি আকারে চলে গেল। তাইলে এই যে একটা অক্সিজেন আছে, সে একটা অক্সিজেন এখন এই দুইটাকে যুক্ত করবে, এই একটা অক্সিজেন তখন এই দুইটা কার্বনকে যুক্ত করবে, এই যে এই দুইটা কার্বনকে যুক্ত করলে এটাকেই তখন বলে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে বুঝছো যে পাশাপাশি দুইটা মনোস্যাকারাইড, OH OH থেকে একটার H আর একটার OH মিলে H2O আকারে পানি বের হয়ে যাবে, আর মাঝখানে একটা অক্সিজেন হচ্ছে দুইটাকে যুক্ত করবে, এই বন্ধনকেই বলে গ্লাইকোসাইডিক বন্ধন। এইভাবে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হয়। এটাই তোমার রাখতে হবে, এটাই হচ্ছে গঠন প্রক্রিয়া। পারা যাবে? ক্রিস্টাল ক্লিয়ার? একে দেখাইছি যাতে তুমি আর কখনো না ভুলো। এই তো এই ছবিটাই, ঠিক আছে, বুঝছো? ওকে, আর এই বন্ধনকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে দুইটা মনোস্যাকারাইড পরস্পরের সাথে কিভাবে যুক্ত হয়, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, এখানে এক অণু পানি বের হয়ে যায়, শেষ। তাহলে এবার আসো, বাকিটা হচ্ছে তুমি বুঝতেছো, এটা একটু লিখবা যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ যা এরা পাশাপাশি বসার পর এদের থেকে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, এক অণু পানি চলে যাবে, আলফা ডি গ্লুকোজের 1 নম্বর কার্বন আর বিটা ডি ফ্রুক্টোজের হচ্ছে 2 নম্বর কার্বন, মনে আছে তো, মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন হয়ে সুক্রোজ তৈরি হবে। এখন সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। কেন? কারণ সুক্রোজ গঠনের সময় এখানে যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক ছিল বা কিটনের কার্যকরী মূলক ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, ফলে সুক্রোজ ফেইলিং দ্রবণকে বিজারণ করতে পারে না। ব্যাস, এই কথাগুলো এক্সট্রা লিখে দিবা, শেষ। বইও আছে ভাই, বইও আছে, আমি তোমার বই থেকেও বলতে পারি একই জিনিস, এগুলো হচ্ছে লিখে দিবা। তাহলে এইটাই বলছে। ওকে, এরপরে চলে আসো, এরপরে আসা হচ্ছে ঘ নম্বরটা। দেখো, জীবদেহে উদ্দীপকের উল্লিখিত বিঅণুর ভূমিকা বিশ্লেষণ করো। বিঅণু কোনটা একটু তোমার চিন্তা হবে। বিঅণু কোনটা? দেখো, বিঅণু হচ্ছে এই বিশাল, দেখো একটা কার্বন চেইন আছে, কার্বন চেইন, তারপরে হচ্ছে তোমার একটা কার্বনের হচ্ছে তোমার কি কার্বন চেইনের পরে দেখো এখানে হচ্ছে তোমার চাক্রিক যৌগ আছে, দেখে অনেকটা জৈব যৌগের কথা মনে পড়ে, যাই হোক সমস্যা নাই। লাস্টে এসে দেখো একটা OH আছে, এই লাস্টে OH থাকলেই বুঝবে এটা আসলে কোলেস্টেরল। দেখবা যে এরকম একটা বড় একটা হচ্ছে কার্বন চেইন, সেখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার এরকম বক্স আকারে অনেক কিছু আছে, কিন্তু লাস্টে একটা OH থাকলে চোখ বন্ধ করে বুঝতে পারতেছো এটা একটা কোলেস্টেরল। তার মানে বিঅণুটা হচ্ছে একটা কোলেস্টেরল। তাহলে সেই কোলেস্টেরল অণুর হচ্ছে তোমার ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে কোলেস্টেরলের হচ্ছে তোমার ভূমিকা বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে। কোলেস্টেরলের ভূমিকা এটা আমরা বই থেকেই খুব সহজে পড়তে পারবো। দেখো দেখো কোলেস্টেরলের হচ্ছে তোমার ভূমিকাগুলো আমি তোমার একটু বলি, ঠিক আছে। তাহলে বুঝছো, আগে তুমি দেখো এটা কোলেস্টেরল কেমনে হয় ভাইয়া। দেখো এই যে কোলেস্টেরল কেমনে হয় তুমি নিজেই বুঝবা। এই যে প্রথম কথা, এটা হচ্ছে কোলেস্টেরল। দেখো তুমি নিজেই দেখো, এই যে ঠিক আছে, এই যে 4টি ভিন্নতর হচ্ছে তোমার কার্বন রিং এর শীট দ্বারা থাকবে এবং তাতে কার্বনের পার্শ্বশিকল নিয়ে গঠিত লিপিডকে বলে স্টেরয়েড। আবার এই স্টেরয়েডের মধ্যে যে এক বা একাধিক হাইড্রক্সিল থাকবে, বলছিলাম না যে একটা হাইড্রক্সিল থাকলে সেটা হচ্ছে স্টেরল, ঠিক আছে। এখান থেকে আলটিমেটলি হচ্ছে তোমার এটা কোলেস্টেরল আসলে, ঠিক আছে, স্টেরল। তাহলে কোলেস্টেরল হচ্ছে সকল প্রাণীর চর্বিতে বিদ্যমান একটা সাধারণ স্টেরল, ঠিক আছে, যেটা প্লাজমা মেমব্রেনের হচ্ছে অতি প্রয়োজনীয় উপাদান, পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন ডি এর পূর্বসূচক হিসেবে কাজ করে। একটু লিখবা, তারপরে বলবা যে কোলেস্টেরলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এর মধ্যে লো ডেনসিটি লিপোপ্রোটিন সেটা শরীরের মধ্যে যদি বেশি থাকে এটা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন সেটা শরীরের মধ্যে বেশি থাকলে ভালো,
ঠিক আছে, তাহলে একটাকে বলা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিনটা শরীরের জন্য ক্ষতিকর, এটাকে বলে ব্যাড কোলেস্টেরল। আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে শরীরের জন্য ভালো, এটাকে বলা হচ্ছে গুড কোলেস্টেরল। তো দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে রক্তের মধ্যে হচ্ছে তোমার এলডিএল ব্যাড কোলেস্টেরলটা ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে, এই জন্য ছেলেদের হৃদরোগের ঝুঁকি বেশি। আর মেয়েদের ক্ষেত্রে ব্যাড কোলেস্টেরলটা কম থাকার কারণে হৃদরোগের ঝুঁকি হচ্ছে কম। এই জিনিসগুলো একটু লিখবা, পারা যাবে না? বলো। এটাই বলছে বি অণুর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে বি হচ্ছে কোলেস্টেরল হচ্ছে তোমার পিত্তের প্রধান উপাদান, ভিটামিন ডি এর পূর্বসূচক। এটা প্লাজমা মেমব্রেনও পাওয়া যায়, যে ফ্লুইড মোজাইক মডেলে পড়ছো যে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কিন্তু কোলেস্টেরল থাকে, এগুলো একটু লিখবা। আর এটারে দুই প্রকার, এলডিএল এইচডিএল বলবা। এর মধ্যে এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল, এটা বেশি থাকলে হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পুরুষের ক্ষেত্রে এটা বেশি থাকে, এই জন্য পুরুষের হৃদরোগের ঝুঁকি বেশি। মেয়েদের ক্ষেত্রে এটা কম থাকে, মেয়েদের ঝুঁকি হচ্ছে কম। এইভাবে একটু লিখবা, একদম ফুল মার্কস। ঠিক আছে, ওকে। তাহলে এবার চলে আসো, তাহলে এবার দেখো এইগুলো আমি দেখাইলাম। তাহলে এবার আসো বরিশাল বোর্ডের একটা জিনিস। দেখো কলয়েড প্রকৃতির হচ্ছে একটা উপাদান যা জীবদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, অন্য একটি জৈব পদার্থ যা উদ্ভিদের কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান হিসেবে হচ্ছে ভূমিকা রাখে। তাহলে বলছে কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান, বলতো কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান কোনটা? তাহলে বলছে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় উপাদানটির গঠন বর্ণনা করো। তাহলে বলছে দ্বিতীয় উপাদানটা হচ্ছে একটা জৈব পদার্থ যেটা উদ্ভিদের কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা রাখে। বলো কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান কি? সেলুলোজ। আমরা পড়ছি কোষ প্রাচীরের মূল গাঠনিক উপাদান হিসেবে যদি তুমি চিন্তা করো, জিনিসটা দিন শেষে পাবা হচ্ছে সেলুলোজ। তাহলে সেলুলোজের হচ্ছে গঠন বর্ণনা করতে বলছে। ভাইয়া সেলুলোজের গঠন কেমনে বর্ণনা করবা? দেখো সেলুলোজের গঠন, সেলুলোজ এই যে এখানে আছে তুমি পাবা। সেলুলোজ হচ্ছে অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ গঠন করে। দেখো এই যে অসংখ্য হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ মিলে হচ্ছে তোমার সেলুলোজ গঠন করে। তো সেলুলোজের গঠন বর্ণনা করতে বলছে। তাহলে দেখো এই যে এই বর্ণনাটাই, তাহলে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। এই যে উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। অসংখ্য বিটা ডি গ্লুকোজ অণু পরস্পর বিটা 1,4 কার্বন গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে সেলুলোজ তৈরি করে। ঠিক আছে, এই সেলুলোজ হচ্ছে তোমার শক্ত, এটা উদ্ভিদের ভার বহনের হচ্ছে তোমার দায়িত্ব পালন করে। কারণ আমরা জানি কি উদ্ভিদের তো কোনো কঙ্কাল নাই, তাহলে কঙ্কালের বদলে তার কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকার কারণে এটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। যেমন তুলার মধ্যে সেলুলোজ 94%, লিনেনে হচ্ছে 90%, কাঠের মধ্যে 60% থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ হচ্ছে তোমার বস্ত্র এবং আসবাব শিল্পের প্রধান উপাদান। তাহলে বুঝছো, এই জিনিসগুলো হচ্ছে লিখবা। এখন প্রশ্ন আসছে, এগুলো তো লিখবা, কিন্তু প্রশ্ন আসছে হচ্ছে দ্বিতীয় উপাদানটার গঠন বর্ণনা করো। তার মানে তোমাকে এখানে গঠনের মধ্যে মূলত লিখতে হবে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পরস্পর বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করে। তার মানে তোমাকে বিটা ডি গ্লুকোজের লিঙ্কেজ বা গ্লাইকোসাইডিক বন্ধন দেখাইতে হবে। ভাইয়া এখন কেমনে দেখাবো? আবার চলো ছবি। আগেরবার তোমাকে আমি আলফা ডি গ্লুকোজ কেমনে আঁকা শেখায় সেটা দেখাইছিলাম, মনে আছে? আলফা ডি গ্লুকোজ কেমনে আঁকছিলাম? 6টা ঘর নিবা, তার মধ্যে 5টায় থাকবে হচ্ছে কার্বন আর একটা থাকবে হচ্ছে অক্সিজেন। মনে আছে? আগে তুমি এটা লেখো। লেখার পর 1 নম্বর কার্বনে, মনে আছে আগেরবার আমরা কি করছিলাম? 1 নম্বর কার্বনে উপরে এইচ নিচে ওএইচ দিছিলাম। আগে তুমি লেখো না, আগে আলফা ডি গ্লুকোজ লেখো। 2 নম্বর কার্বন, মনে আছে? উপরে এইচ নিচে ওএইচ। তারপরে 3 নম্বরে, মনে আছে 3 নম্বরটা উল্টা ছিল, উপরে ওএইচ নিচে এইচ। তারপরে 4 নম্বরে উপরে এইচ নিচে ওএইচ। 5 নম্বরে, মনে আছে 5-এর উপরে থাকে হচ্ছে 6 নম্বর কার্বনটা, রিংয়ের বাইরে থাকে CH2OH আর নিচে হচ্ছে একটা এইচ। দেখো কয়টা হইল? 4। দাঁড়াও, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ ছিল আগেরবার। এখন খালি পার্থক্যটা হচ্ছে এটা কি 1 নম্বর কার্বন না? এই 1 নম্বর কার্বনে যদি OH নিচে থাকে এটাকে তোমার বলা হচ্ছে আলফা পজিশন। জাস্ট খালি একটা জিনিস মাথায় রাখো, যেটা সুক্রোজে আমরা পাইছিলাম। 1 নম্বর কার্বনে OHটা নিচে থাকলে এটাকে বলা হচ্ছে আলফা পজিশন। কিন্তু আমরা জানি যে সেলুলোজ হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজের মাধ্যমে তৈরি হয়। তাহলে বিটা ডি গ্লুকোজ আঁকার জন্য কিছু না, জাস্ট এই আলফা পজিশনের OH-কে জাস্ট বিটা পজিশনে পাঠিয়ে দাও। তাহলে 1 নম্বর কার্বনে OH নিচে থাকলে এটাকে বলে আলফা ডি গ্লুকোজ, আর 1 নম্বর কার্বনে যদি কোনো কারণে OH উপরে থাকে এটাকেই বলে বিটা পজিশন, এটাকেই তোমার বলা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তার মানে বুঝছো, 1 নম্বর কার্বনে উপরে এইচ নিচে OH থাকলে, অর্থাৎ OH নিচে থাকলে এটাকে বলে আলফা পজিশন। আর যদি এটাকে উল্টায় দাও, অর্থাৎ 1 নম্বর কার্বনের উপরে OH নিচে এইচ দাও, তাহলে উপরে OH চলে গেলে এটা হচ্ছে তোমার বিটা পজিশন হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাহিনী, আর কি, আর কিছু না। তাহলে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এরকম তাইলে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ পাশাপাশি আঁকো। কয়টা আঁকবো? এখন অনেকগুলোকে আঁকা সম্ভব, তুমি 3টা আঁকো। তুমি 3টা আঁকলেই হবে। এরকম তুমি হচ্ছে এখন 3টা তুমি হচ্ছে পাশাপাশি আঁকো।
একে দেখো, আমি তোমারে দেখাই কিভাবে কি হয় না হয়, তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এখানেও বিটা ডি গ্লুকোজ আঁকো হুবহু সেম, আগে যা আঁকছিলাম তাই। এই যে 2 নম্বর উপরে এইচ নিচে OH, 3 নম্বরটা উল্টা, উপরে OH নিচে এইচ, 4 নম্বরটাও আগের মতোই, উপরে এইচ নিচে OH, 5 নম্বরটার উপরে হচ্ছে 6 থাকে CH2OH আর নিচে এইচ। এরকম করে তুমি পাশাপাশি হচ্ছে তুমি 3টা আঁকো। এখানেও সেম, এখানেও সেম, তুমি এঁকে ফেলো, এখানেও সেম, তুমি হচ্ছে এঁকে ফেলো। দেখো আমি কি করি, জাস্ট একটু দেখো। এই যে বিটা পজিশন, তাহলে উপরে OH নিচে এইচ হবে। 1 নম্বর কার্বনে উপরে OH থাকলে এটাকে বিটা পজিশন বলে, তাহলে এই জন্য। 2 নম্বরটা নর্মাল, উপরে এইচ নিচে OH। 3 নম্বরটা আবার অ্যাবনর্মাল, ঠিক আছে, উপরে OH নিচে এইচ। 4 নম্বরটা উপরে এইচ নিচে OH। 5 নম্বরটা উপরে থাকে হচ্ছে 6 নম্বরটা রিংয়ের বাইরে CH2OH নিচে একটা এইচ। শেষ। তাহলে আমি 3টা বিটা ডি গ্লুকোজ আঁকছি। হ্যাঁ, একে এবার দেখো, এই বিটা ডি গ্লুকোজের এই OH আর এই বিটা ডি গ্লুকোজের এই OH, এই OH এর মধ্যে এখন গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে, অর্থাৎ একটা থেকে যাবে H আরেকটা থেকে যাবে OH, OH মিলে পানি হয়ে যাবে। ধরলাম এই যে এই H আর এই OH মিলে H2O পানি আকারে চলে যাবে। তাহলে পানি আকারে চলে গেলে তখন এই যে এই অক্সিজেনটা তখন এই দুইটার মাঝখানে বন্ধন তৈরি করবে। তাহলে এই অক্সিজেনটারে আমি এখন এখানে লিখি। অক্সিজেনটা যদি এদের মাঝখানে বন্ধন তৈরি করে তখন এই যে এইরকম একটা বন্ধন তৈরি হবে। তাহলে দেখো তো, এটা 1 নম্বর কার্বন, আর বলো তো এটা কত নম্বর কার্বন? দেখো এটা 1 2 3 4, এটা কিন্তু 4 নম্বর কার্বন। তাহলে কি খেয়াল করছো 1 আর 4 এর মধ্যে বন্ধন হচ্ছে, এই জন্য এটাকে বলে বিটা 1,4 লিঙ্কেজ। প্রথম কথা, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, বিটা, আর 1 আর 4 এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হচ্ছে, এই জন্য বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে সেলুলোজ গঠন হয়, বুঝছো? তাহলে এই লিঙ্কেজটাকে বলা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। পারবা না? তাহলে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে বিটা ডি গ্লুকোজের মাধ্যমে তৈরি হয়। সেম ভাবে এখানেও সেম, দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, তুমি নিজেই বুঝতেছো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, সরি এটা হচ্ছে 1 নম্বর কার্বন, আর এটা হচ্ছে 4 নম্বর কার্বন। দেখো 1 2 3 4, তাহলে 1 আর 4 এর মধ্যে দেখো এই যে এই OH আর এই OH থেকে দেখো এই যে একটা থেকে OH আর একটা থেকে H যাবে, OH মিলে পানি হয়ে যাবে। তাহলে পানি হয়ে গেলে গেল, পানি হয়ে গেলে গেল, তাহলে একটা অক্সিজেন কিন্তু থাকবে, বুঝছো? OH, তাহলে একটা মাঝখানে অক্সিজেন থাকবে আগেরটার মতোই, এই অক্সিজেনটারে মাঝখানে দিয়ে দিবা, শেষ। তাহলে এরকম একটা লিঙ্কেজ গঠন হয়ে যাবে। এখন সমস্যাটা হচ্ছে এরকম তো অসংখ্য যুক্ত হয়, তুমি তো আর খাতার মধ্যে অসংখ্য লিখতে পারবা না। সো তুমি এরকম 3টা দিয়ে এরপরে কি করবা জানো, এই মাঝখানে যেটা আছে তুমি ভাই সেখানে একটা দিয়ে দাও, তুমি সেখানে একটা দাগ দিয়ে দাও, দাগ দিয়ে এখানে N লেখো। N দিয়ে বুঝাচ্ছ যে এরকম অসংখ্যবার এই জিনিসটা অসংখ্যবার হচ্ছে, বুঝছো? তো তুমি তো এরকম 3টা লেখছো, কিন্তু এরকম তো 3টা বিটা ডি গ্লুকোজ মিলে তো আসলে সেলুলোজ তৈরি হয় না, এরকম অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি হয়। তো তুমি তো আর অসংখ্যবার খাতার মধ্যে আঁকবা না। সো তুমি বোঝানোর জন্য এই মাঝখানের দুই পাশে 2টা ব্র্যাকেট দিয়ে এখানে N দিয়ে দিবা, এখানে N এর সংখ্যা N মানে অসংখ্য, তার মানে এটা অসংখ্যবার আসলে এই বিক্রিয়াটা হচ্ছে, এটাই তোমার সেলুলোজ। ঠিক আছে, বইয়ে দেখো এই যে এরকম করে তোমার সেলুলোজটা দেওয়া আছে, দেখছো? দেখো বইয়ে এরকম করেই কিন্তু সেলুলোজ দেওয়া আছে। আর এটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে একটা লিঙ্ক তুমি ভিতরে দেখাবা, একটা ব্র্যাকেটের বাইরে দেখাও, এটাই বেটার হবে। একটা তুমি ব্র্যাকেটের বাইরে দেখাও, এটাই ভালো হয় আর কি। হ্যাঁ, মানে একটা তুমি ব্র্যাকেটটা বাইরে দেখাবা, বুঝছো? অর্থাৎ দেখো আমি তোমার আবার বলি, একটার ব্র্যাকেটের মধ্যে ওই যে অক্সিজেন দিবা, আরেকটা ব্র্যাকেটের বাইরে অক্সিজেন দিবা। এটা আসলে কিছুই না, বইয়ে এমনি করে দিছে আসলে, বুঝছো? বইয়ের মতো দেওয়ার জন্য একটা অক্সিজেন তুমি যে এখানে গ্লাইকোসাইডিক অক্সিজেন বাইরে দিবা, একটা অক্সিজেন হচ্ছে ভিতরে দিয়ে এনে লিখবা, শেষ। এটা হচ্ছে তোমার জাস্ট খালি কি সেলুলোজ। তাহলে সেলুলোজ কেমনে তৈরি হয় সাথেই লেখাগুলো লিখে দিবা, শেষ হয়ে গেছে। তাহলে পারা যাবে না? ওকে, এবার আসো জীবদেহে প্রথম উপাদানটির হচ্ছে গুরুত্ব বিশ্লেষণ করো। ভাই প্রথম উপাদানটা কি? দেখো কলয়েড প্রকৃতির একটি উপাদান যেটা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। বলো, কলয়েড প্রকৃতির একটা উপাদান যেটা জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, মানে এটা আসলে হচ্ছে প্রোটিনের কথা বলছে। ঠিক আছে, প্রোটিন কিন্তু কলয়েড ধর্মী, আমরা জানি যে প্রোটিন হচ্ছে তোমার কলয়েড ধর্মী এবং এটা জীবদেহের গঠন তৈরি করে, আমাদের মাংসপেশি এইগুলা, মানে এখানে কিন্তু প্রোটিনের একটা ভূমিকা আছে। তাহলে এই প্রোটিনের গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথম উপাদানটা হচ্ছে প্রোটিন, এটার গুরুত্ব বিশ্লেষণ করি। এটা তো ভাই বইয়েই আছে সুন্দর করে। তাহলে প্রোটিনের গুরুত্ব, এটা কি কিছু হইলো? প্রোটিনের গুরুত্ব খুব সহজেই হচ্ছে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। চলো আমরা একটু দেখি। তাহলে প্রোটিনের হচ্ছে, দেখো এই যে প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, দেখছো এটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে প্রোটিনের গুরুত্ব বলছে, তাহলে প্রোটিনের গুরুত্ব, তাহলে জীবদেহে প্রোটিনের ভূমিকাটা এটা একটু লিখে দিবা, শেষ। লিখবা যে এনজাইম হিসেবে কাজ করে, সে বিক্রিয়াকে এইভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে,
তারপরে ক্ষয়পূরণ, দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য প্রোটিন কাজ করে। তারপরে প্রোটিনের মাধ্যমে হচ্ছে তোমার বিভিন্ন গাঠনিক জিনিস তৈরি হয়, যেমন কোলাজেন নামক প্রোটিন, এটা টেন্ডনের মূল উপাদান, যেটা অস্থির সাথে হচ্ছে পেশিকে সংযোগ স্থাপন করে। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন অংশটা কিন্তু প্রোটিন, তার মানে হিমোগ্লোবিনও প্রোটিন দিয়ে তৈরি, যেটা আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হেল্প করতেছে। তারপরে হচ্ছে জীবদেহের যে বিভিন্ন হরমোন, সেই হরমোনগুলো প্রোটিন দিয়ে তৈরি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করে, যেমন সাপের বিষ, এটা সাপের আত্মরক্ষায় ব্যবহৃত হয়। ভাইরাস এবং ক্যান্সারের প্রতিরোধ হিসেবে ইন্টারফেরন নামক এক প্রকার প্রোটিন কাজ করে। ঠিক আছে, এইগুলো একটু সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে, ঘুম সৃষ্টিতে হচ্ছে এস ফ্যাক্টর নামক একটা বিশেষ প্রোটিন সম্প্রতি কাজ করছে বলে ধারণা পাওয়া গেছে, এই জিনিসটা লিখে দিবা। শেষ, ওকে, হয়ে গেল। এইবার চলে আসো জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে উদ্দীপকের বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থটির ব্যবহারিক জীবনের প্রয়োগ লেখা। আচ্ছা, বলছে গাঠনিক উপাদান হিসেবে একটা রাসায়নিক পদার্থ থাকে, তার মানে এটা আসলে প্রোটিনকে বোঝাচ্ছে। এর মধ্যে প্রোটিনের কিছু অংশ, বলছে যে সেই প্রোটিনের কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে, মানে বলতে বোঝাচ্ছে এনজাইমকে বুঝাইছে। কারণ আমরা জানি যে এনজাইমগুলো মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাহলে সেই প্রোটিনেরই কিছু অংশ আবার এনজাইম হিসেবে কাজ করে। তাহলে পরের অংশে আসলে এনজাইমকে বুঝাইছে, কারণ এনজাইম হচ্ছে বিভিন্ন বিক্রিয়াকে ওই যে প্রভাবিত করে বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। তাহলে বলছে যে বিক্রিয়া নিয়ন্ত্রণকারী পদার্থ, তার মানে এটা আসলে এনজাইমের কথা বলছে। এনজাইমের ব্যবহারিক জীবনের প্রয়োগ লেখো, এটা সরাসরি আমাদের বইয়ে আছে। এনজাইমের ব্যবহারিক প্রয়োগগুলো দেখো সরাসরি আমাদের বইয়ে আছে। আমি তোমাকে বইয়ের পিডিএফটাই লাস্টে নিয়ে যাই। এনজাইমের ব্যবহারিক প্রয়োগে এই যে ফলের রস তৈরি করতে এনজাইম ব্যবহৃত হয়। এই যে পেকটিন নামক এনজাইম ব্যবহার করলে ফলের রস হচ্ছে ঘোলাটে অবস্থা কেটে যায় এবং রস পরিষ্কার এবং স্বাদযুক্ত হয়। পনির তৈরিতে হচ্ছে রেনিন এনজাইম ব্যবহৃত হয়। কাপড়ের দাগ তুলতে হচ্ছে তোমার অ্যামাইলোজ ও লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়। চামড়াকে ট্যানারিতে লেদার তৈরি করার সময় কাঁচা চামড়া থেকে হচ্ছে লোম ছাড়াইতে প্রোটিওলাইটিক এনজাইম ব্যবহৃত হয়। ক্ষত নিরাময় এনজাইম ব্যবহৃত হয়। হজম সংশোধনে এনজাইম ব্যবহৃত হয়। রক্তে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড শনাক্তকরণে হচ্ছে ইউরিয়েজ এনজাইম ব্যবহৃত হয়। এমনকি চোখের ছানির অস্ত্রোপচারেও হচ্ছে তোমার ট্রিপসিন এনজাইম হচ্ছে তোমার ব্যবহৃত হয়। এগুলো একটু লিখবা। এটাই হচ্ছে এনজাইমের ব্যবহারিক প্রয়োগ। চিকিৎসা বিজ্ঞানে হচ্ছে তোমার ইউরোবাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। মস্তিষ্ক ও ধমনির জমাট রক্ত গলাতে ইউরোবাইলেজ নামক এনজাইম ব্যবহৃত হয়। ফটোগ্রাফি শিল্পে এনজাইম ব্যবহৃত হয়। কাগজ শিল্পে হচ্ছে তোমার সেলুলেজ এনজাইম ব্যবহৃত হয়। লিগনিনেজ এনজাইম ব্যবহৃত হয়। এগুলো একটু লিখবা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে এনজাইমের ব্যবহারিক প্রয়োগ। উপরোক্ত বিশেষ রাসায়নিক পদার্থটি জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, গাঠনিক উপাদান হিসেবে বিশেষ রাসায়নিক পদার্থ থাকে, বলতো গাঠনিক উপাদান হিসেবে কোনটা কাজ করে? প্রোটিন। তার মানে এটা প্রোটিনের জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তো আগের কোশ্চেনটাই, প্রোটিন জীবদেহে কি করে, এটা আগের কোশ্চেনটা না? যে প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে হেল্প করে, হিমোগ্লোবিন তৈরি করে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করতেছে, প্রোটিনগুলো এনজাইম তৈরি করে জীবদেহের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, হরমোন তৈরি করার মাধ্যমে আমাদের শরীরকে সে নিয়ন্ত্রণ করতেছে। প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো লিখে দিলেই হয়ে যাবে। ওকে, বুঝতেই পারতেছো। এরপরে চলে আসো, জীবদেহে বিদ্যমান বৃহৎ পলিপেপটাইড যৌগ এফ এর বিশেষ ধরন জি বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তো বুঝতেই পারতেছো, বৃহৎ পলিপেপটাইড যৌগ বলো প্রোটিন। প্রোটিন হচ্ছে তোমার পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত। এই প্রোটিনই হচ্ছে তোমার এক ধরনের বৃহৎ পলিপেপটাইড যৌগ। তার মানে এখানে এফ বলতে আসলে প্রোটিনকে বোঝাচ্ছে। এফ বলতে আসলে কাকে বোঝাচ্ছে? এখানে এফ বলতে আসলে তোমার প্রোটিনকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর জি বলছে এই প্রোটিনেরই একটা বিশেষ ধরন হচ্ছে জি। এই প্রোটিনেরই একটা বিশেষ ধরন জি, যেটা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। বলো, প্রোটিনের একটা বিশেষ ধরনই হচ্ছে এনজাইম, যে এনজাইম হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তার মানে জি দিয়ে আসলে এনজাইমকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে জি দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে? জি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এনজাইমকে। তাহলে একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে এনজাইম। তাহলে বলছে এফ যৌগটি তৈরির প্রক্রিয়া গাঠনিক সংকেত সহ হচ্ছে দেখাও। আচ্ছা, এফ যৌগ হচ্ছে প্রোটিন। বলো প্রোটিন কেমনে তৈরি হয়? পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। পেপটাইড বন্ধন কে তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পেপটাইড বন্ধন তৈরি করে। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তাহলে সেটা তোমাকে দেখাইতে হবে। কেমনে দেখাবা? দেখো, অ্যামাইনো অ্যাসিড চিনো? আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন এক প্রকারের অ্যাসিড যার একই কার্বনের মধ্যে, আমি তোমাকে বলি, একটা COOH মূলক থাকবে। অ্যামাইনো অ্যাসিডের গঠনটা একটু দেখো। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন এক প্রকারের অ্যাসিড যার একই কার্বনে, দেখো এই যে এই কার্বনের সাথে COOH যুক্ত, আবার সেই একই কার্বনে হচ্ছে NH2 মূলক যুক্ত। এই যে NH2 মূলক যুক্ত। আর এখানে হচ্ছে হাইড্রোজেন থাকবে,
আর আরেক হাতে হচ্ছে অ্যালকাইল মূলক থাকবে। এটাই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে বুঝছো, অ্যামাইনো অ্যাসিড যেহেতু সে একটা অ্যাসিড, তার মানে COOH থাকবে, সেটা যেই কার্বনের সাথে থাকবে আবার সেই কার্বনের সাথেই তোমার অ্যামিনো মূলক থাকবে। NH2 কে বলে অ্যামিনো মূলক। তাহলে অ্যামিনো মূলকও একই কার্বনের সাথে যুক্ত, আবার COOH একই কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটার নাম হয়ে গেছে অ্যামাইনো। এই যে অ্যামিনো থেকে অ্যামাইনো অ্যাসিড, তাহলে এটাই হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এরকম আরেকটা অ্যামাইনো অ্যাসিড তুমি আঁকো, তাহলে আরেকটা অ্যামাইনো অ্যাসিডও সেম, যে একই কার্বনের সাথে হচ্ছে তোমার COOH থাকবে, আবার একই কার্বনের সাথে হচ্ছে তোমার একটা কি থাকবে, একটা হচ্ছে অ্যামিনো মূলক থাকবে, NH2 থাকবে, ঠিক আছে। আর এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এখানে একটা অ্যালকাইল মূলক থাকবে। তো অ্যালকাইল মূলকটাকে আগেরটারে আমি R দিয়ে প্রকাশ করছি, এবার এটারে R প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখন এরকম পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন পাশাপাশি বসে তখন একটা মজার জিনিস হয়। কি জিনিস হয় জানো? একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের এই যে কার্বক্সিল গ্রুপ, ওরা বলে কি, ভাই তুমি H আমি OH, চলো আমরা দুজনে মিলে হয়ে যাব H2O হয়ে সুখের সংসার তৈরি করব। বুঝছো ব্যাপারটা এরকম। তাহলে HOH মিলে ওরা সুখের সংসার তৈরি করে ফেলে, এই যে। অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডের OH আর পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের H, অর্থাৎ সোজা বাংলায় একটা অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে অ্যামিনো মূলকের হাইড্রোজেন আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে তোমার কার্বক্সিলিক মূলকের OH মিলে HOH মিলে H2O তৈরি করে পানি হিসেবে চলে যায়। তাহলে এইটুকু যদি পানি হিসেবে চলে যায়, তাহলে এইটুকু যদি এখন পানি হিসেবে চলে যায়, তখন কি হয় জানো? এই যে এই কার্বন এবং এই নাইট্রোজেনের মধ্যে বন্ধন তৈরি হয়, এই বন্ধনটাই তখন বলে পেপটাইড বন্ধন। এইভাবে পেপটাইড বন্ধনের মাধ্যমে একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে এরকম শত শত অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে পলিপেপটাইড যৌগ তৈরি করে, সেটাকেই আমরা প্রোটিন বলি। পলি মানে অনেক, যেমন এখানে তুমি কয়টা পেপটাইড বন্ধন দেখতে পাচ্ছ, একটা পেপটাইড বন্ধন দেখতে পাচ্ছ। এরকম যদি অনেকগুলো এরকম অ্যামাইনো অ্যাসিড মিলে যদি অনেকগুলো পেপটাইড বন্ধন তৈরি করে, তখন সেটাকে বলে পলিপেপটাইড। পলি মানে অনেক, অসংখ্য। এরকম পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে তখন প্রোটিন তৈরি হয়। ব্যাস এটাই দেখাবা, যেভাবে পেপটাইড বন্ধনের মাধ্যমে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে পলিপেপটাইড যৌগ তথা প্রোটিন গঠন করে। রাখতে পারবা না, আইকা এগুলো একটু দেখায় দিবা, শেষ। তাহলে গাঠনিক সংকেত সহ দেখাও। তাহলে এই যে এটাই গাঠনিক সংকেত সহ আমরা দেখায় ফেলছি কিভাবে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা দেখায় ফেলছি। এভাবে পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তারপরে দেখো উদ্দীপকের হচ্ছে তোমার যৌগ F এবং G গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। আচ্ছা, F হচ্ছে তোমার প্রোটিন, G হচ্ছে তোমার এনজাইম। প্রোটিন এবং এনজাইমের মধ্যে কার্যগতভাবে তো ভিন্ন আছেই, কারণ প্রোটিন হচ্ছে গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, প্রোটিন হরমোন হিসেবে কাজ করে, প্রোটিন হচ্ছে তোমার ওই যে ইন্টারফেরন ভাইরাস এবং হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, প্রোটিন হচ্ছে জীবদেহের প্রতিরক্ষায় হেল্প করে, যেমন সাপের বিষ এক প্রকারের প্রোটিন যেটা সাপকে আত্মরক্ষায় সাহায্য করে। প্রোটিনের মধ্যে এক প্রকারের প্রোটিন হচ্ছে S ফ্যাক্টর, S মানে স্লিপ, তাহলে এটা স্লিপ বা ঘুম আনতে সাহায্য করে। এগুলো হচ্ছে কার্যগতভাবে প্রোটিনের কাজ। আর এনজাইম এটাও প্রোটিন জাতীয় পদার্থ, কিন্তু সেই এনজাইমের কাজ কি, বিভিন্ন বিক্রিয়াকে হচ্ছে ত্বরান্বিত করা। যেমন হচ্ছে কাইনেজ এনজাইম। কাইনেজ এনজাইম কি করে জানো? তোমরা তো এগুলো জানোই। কাইনেজ এনজাইম মূলত কি করে বলো তো? কাইনেজ এনজাইম হচ্ছে তোমার ফসফেট মূলককে হচ্ছে তোমার যুক্ত করে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে লিখবা। তার মানে বলবা যে দুইটাই হচ্ছে প্রোটিন জাতীয়, কিন্তু এর মধ্যে একটা হচ্ছে তোমার হরমোন হিসেবে কাজ করতে পারে, গাঠনিক ক্ষয়পূরণ হিসেবে কাজ করতে পারে, একটা হচ্ছে তোমার ভাই হিমোগ্লোবিন তৈরি করতে পারে, S ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, আর আরেকটা হচ্ছে শুধুই কি করতেছে, বিভিন্ন বিক্রিয়াকে হচ্ছে ত্বরান্বিত করতেছে। এই জন্য এগুলো গঠনগতভাবে একই হলেও কার্যগতভাবে হচ্ছে ভিন্ন। এটাই তোমাকে একটু সুন্দর করে দেখাইতে হবে, বুঝছো? ওকে, তাহলে এইবার চলে আসো ভিন্ন রিং স্ট্রাকচার বিশিষ্ট একটি মনোস্যাকারাইড শৃঙ্খলিত হয়ে বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে। এদের মধ্যে একটি উদ্ভিদের সঞ্চিত পদার্থ এবং অন্যটি গাঠনিক পদার্থ হিসেবে থাকে। মানে বলছে ভিন্ন রিং স্ট্রাকচার বিশিষ্ট একটা মনোস্যাকারাইড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা বিশাল শিকল তৈরি করে। সেই শিকলের মাধ্যমে তারা পলিস্যাকারাইড তৈরি করে। এর মধ্যে একটা পলিস্যাকারাইড হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ। বলো কোন পলিস্যাকারাইড উদ্ভিদের সঞ্চিত পদার্থ? অ্যান্সার হচ্ছে স্টার্চ। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত পদার্থ, তার মানে এখানে সঞ্চিত পদার্থ বলতে স্টার্চকে বোঝাচ্ছে। আর বলতো কোন পলিস্যাকারাইড উদ্ভিদের গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে? সেলুলোজ। ওই যে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেলুলোজ। তার মানে একটা হচ্ছে উদ্ভিদের প্রধান সঞ্চিত পদার্থ, খাদ্য, উদ্ভিদের প্রধান খাদ্য বা সঞ্চিত পদার্থ যেটা স্টার্চ, আর একটা হচ্ছে গাঠনিক পদার্থ যেটা হচ্ছে সেলুলোজ। এই দুই ধরনের পলিস্যাকারাইড, ঠিক আছে? এখন বলছে উল্লিখিত মনোস্যাকারাইডটির বৈশিষ্ট্য লেখা। হচ্ছে চমৎকার জিনিস, দেখো স্টার্চ বা সেলুলোজ এই দুইটাই হচ্ছে তোমার গ্লুকোজের আসলে পলিমার, অর্থাৎ গ্লুকোজ পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে স্টার্চ বা সেলুলোজ গঠন করে। এর মধ্যে আলফা ডি গ্লুকোজ পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে স্টার্চ তৈরি করে, আর বিটা ডি গ্লুকোজ
পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে সেলুলোজ তৈরি করে। তার মানে আলফা ডি গ্লুকোজ পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে স্টার্চ তৈরি করে, বিটা ডি গ্লুকোজ হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে সেলুলোজ তৈরি করে। তবে দুইটাই আসলে কি দিন শেষে আলফা ডি গ্লুকোজ বলো বা বিটা ডি গ্লুকোজ বলো, দুইটাই আসলে দিন শেষে গ্লুকোজ। তাহলে বলছে উল্লিখিত মনোস্যাকারাইড হচ্ছে তোমার গ্লুকোজ, কারণ গ্লুকোজই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে স্টার্চ বা সেলুলোজ তৈরি করে। তাহলে এই মনোস্যাকারাইডটা আসলে মূলত গ্লুকোজকে বোঝাচ্ছে, তাহলে সেই গ্লুকোজের বৈশিষ্ট্য হচ্ছে লিখতে বলছে। ঠিক আছে, তাহলে গ্লুকোজের বৈশিষ্ট্য, তাহলে গ্লুকোজের বৈশিষ্ট্যটা তো বইয়েই আছে, এটা কি লেখার কিছু হইলো ভাই? একদম সহজ। গ্লুকোজের বৈশিষ্ট্য দেখো আমরা বইয়েই খুব সুন্দর করে দেওয়া আছে গ্লুকোজের বৈশিষ্ট্য। তাহলে গ্লুকোজের বৈশিষ্ট্য প্রথমে লিখবা যে আলফা ডি গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজের পলিমারকরণের মাধ্যমে যথাক্রমে স্টার্চ এবং সেলুলোজ গঠন হয়। তাইলে এখানে মনোস্যাকারাইডটা মূলত হচ্ছে গ্লুকোজ, ওই মনোমার বা ছোট অণুটা হচ্ছে মূলত গ্লুকোজ। তাহলে সেই গ্লুকোজের এখানে তোমার বৈশিষ্ট্য লিখতে বলছে। তাহলে গ্লুকোজের বৈশিষ্ট্য দেখো এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। গ্লুকোজ হচ্ছে তোমার, বুঝতেই পারতেছো, তাহলে গ্লুকোজের হচ্ছে তুমি লিখবা গ্লুকোজের রিং স্ট্রাকচার, এই যে দেখো গ্লুকোজের রিং স্ট্রাকচারগুলো লিখবা যে গ্লুকোজের হচ্ছে তোমার বৈশিষ্ট্য কি। তাহলে প্রথমে বলবা গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। গ্লুকোজের বৈশিষ্ট্য তো জানোই, গ্লুকোজ স্বাদে মিষ্টি। প্রথম কথা, গ্লুকোজ খাইছো না, স্বাদে মিষ্টি, তাহলে স্বাদে মিষ্টি চিনির মতো অনেকটা, তাহলে দানাদার স্বাদে মিষ্টি, খেতে হচ্ছে মজা। ঠিক আছে, তারপরে বলবো যে বিভিন্ন শরবত তৈরি করতে বা বিভিন্ন শক্তিবর্ধক শরবত তৈরি করতে হচ্ছে গ্লুকোজ কাজে লাগে। তারপরে বলবো হচ্ছে গ্লুকোজকে যেহেতু মনোস্যাকারাইড, তাহলে ও নিজেই মানে এক, মানে ও নিজেই একক হিসেবে কাজ করে, ওকে আর ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না। তাহলে গ্লুকোজকে ভাঙলে আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, স্বাদে মিষ্টি, দানাদার। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে ভিটামিন সি তৈরি করা হয়। গ্লুকোজ হচ্ছে সরবিটল তৈরি এবং গ্লাইকোলাইসিসে যে গ্লুকোজ ব্যবহৃত হয়। গ্লুকোজ কার্বোহাইড্রেট বিপাকে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তোমার পালন করে। ব্যাস এইগুলো হচ্ছে গ্লুকোজের বৈশিষ্ট্য, লিখতে পারবা না? তারপরে গ্লুকোজের 6টা কার্বন থাকে, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, এই জন্য গ্লুকোজকে ভাঙলে আর নতুন করে কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না। এগুলো হচ্ছে সুন্দর করে লিখবা। ওকে, উল্লিখিত পলিস্যাকারাইড দুটি গঠনগতভাবে ভিন্ন ব্যাখ্যা করে, তো বুঝতেছই। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সেলুলোজ যে বিটা ডি গ্লুকোজের পলিমার, এটা আমরা তোমাদেরকে গঠনগতভাবে দেখাইছি। এই যে সেলুলোজ, এমনি সেলুলোজ তৈরি হয়েছে। সেমভাবে তুমি এটা আঁকবা, এই সেলুলোজের গঠন আঁকবা, এটা আইকা বলবা যে এরকম বিটা ডি গ্লুকোজের বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে সেলুলোজ গঠন হয়েছে। এবার আসো স্টার্চ কেমনে গঠন হয়েছে। স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমারকরণের মাধ্যমে স্টার্চ গঠন হয়েছে। স্টার্চ কেমনে গঠন হয়েছে সেটাও আমি দেখাই দিই। স্টার্চটা খুব সিম্পল, সেলুলোজ তো লিখতেই পারবা, আঁকতে পারবা। স্টার্চেরটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, সেলুলোজ ছিল তোমার বিটা ডি গ্লুকোজ, স্টার্চ ছিল আলফা ডি গ্লুকোজ। তাহলে তুমি হচ্ছে তিনটা ওই একই নিয়ম, তুমি তিনটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আঁকা শিখাইছি তোমাদেরকে, এখন এগুলা পারা উচিত তোমাদের এখন। এই যে আলফা ডি গ্লুকোজ, তাহলে উপরে থাকবে এইচ, নিচে থাকবে ওএইচ, কারণ ওএইচটা নিচে থাকলে এটা আলফা পজিশন, তাহলে এটা আলফা ডি গ্লুকোজ মনে রাখবা স্টার্চের ক্ষেত্রে। তাহলে 2 নম্বরটাও সেম, উপরে এইচ নিচে ওএইচ। 3 নম্বরটা একটু উল্টা, উপরে ওএইচ নিচে এইচ। 4 নম্বর কার্বনটা সেম, উপরে এইচ নিচে ওএইচ। 5 নম্বরটার উপরে থাকবে হচ্ছে রিং এর বাইরে 6 নম্বরটা। ঠিক আছে, ওকে, আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিবা। ঠিক এটাই হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে এরকম 3টা আলফা ডি গ্লুকোজ আঁকো, তাহলে এরকম তুমি 3টা আলফা ডি গ্লুকোজ তুমি হচ্ছে আঁকো। ঠিক আছে, আঁকো। তাহলে উপরে এইচ নিচে ওএইচ, তাহলে নিচে ওএইচ থাকলে এটা আলফা পজিশন, আলফা ডি গ্লুকোজ। তাহলে এগুলো যাতে একটু ভুল না হয় এটা কিন্তু খেয়াল রাখবা। ঠিক আছে, 3 নম্বরটা উল্টা কিন্তু মনে আছে তো। 4 নম্বরটা উপরে এইচ নিচে ওএইচ। 5 নম্বরটার উপরে 6 আর এখানে এইচ। সেম ভাবে আরেকটা হচ্ছে তুমি আলফা ডি গ্লুকোজ আঁকো। তাহলে উপরে এইচ নিচে ওএইচ, আলফা ডি গ্লুকোজ। আরেকটা তুমি আঁকো। ঠিক আছে, আরেকটা কিন্তু আঁকো। এই তো এঁকে ফেলতেছি আমরা, তাই না? ওকে, তাহলে দেখো এই তো শেষ, 3টা আলফা ডি গ্লুকোজ আঁকলাম। এবার তো বাকিটা সিম্পল। এটার 1 নম্বর কার্বন আর এটা 4 নম্বর কার্বন, তুমি তো জানো এগুলা খুব ভালো মতো, যে এটা 1 নম্বর আর এটাও 1 নম্বর, এটাও 1 নম্বর। তাহলে এটা 1 নম্বর হইলে 1 2 3 4, এটা কিন্তু 4 নম্বর। আবার এটা 1 নম্বর হইলে এটা কিন্তু 4 নম্বর, তাই না? তাহলে দেখো 1 নম্বর কার্বন আর এটার 4 নম্বর কার্বনের দেখো এই যে OH OH থেকে বুঝতেই পারতেছো, একটা থেকে এইচ আর একটা থেকে OH মিলে H2O পানি হিসেবে চলে যাবে। তাহলে পানি হিসেবে চলে গেলে যে একটা অক্সিজেন থাকবে, এই একটা অক্সিজেনকে আমরা মাঝখানে লিখবো এই যে
এরকম বন্ধন তৈরি হবে, গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক সেম ভাবে এটার 1 নম্বর কার্বন, এটার 4 নম্বর কার্বন, এই যে একটার H আর একটার OH মিলে H2O, OH মিলে পানি তৈরি করে চলে যাবে, একটা অক্সিজেন থাকবে, এটার আমরা মাঝখানে লিখি, মাঝখানে লিখে আমরা দিয়ে দিই, শেষ। এখন এরকম তো অসংখ্য হবে, তুমি কি অসংখ্যবার লিখবা? লেখার তো দরকার নাই। কি বলছিলাম মনে আছে তো? ব্র্যাকেট দিবা। ব্র্যাকেটটা কেমনে দিবা? বইয়ের মতো দিবা। একটা অক্সিজেন বাইরে রাখবা, এই যে গ্লাইকোসাইডিক বন্ধনের একটা অক্সিজেন বাইরে রাখবা, আর ব্র্যাকেটের আরেক মাথায় হচ্ছে অক্সিজেনটারে ভিতরে রাখবা। বই এমনি দিছি, এটার আসলে তেমন কিছু না। তাহলে একটা অক্সিজেন বাইরে রাখবা, আরেকটার হচ্ছে অক্সিজেন ভিতরে রাখবা, রেখে এখানে একটা এন দিয়ে দিবা, অসংখ্য। এই তো শেষ। বুঝাবো যেটা অসংখ্য বার হচ্ছে, এটাই হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজের পলিমার, মানে এটাই হচ্ছে স্টার্চ, আর আগেরটা ছিল বিটা ডি গ্লুকোজের পলিমার, এটা হচ্ছে সেলুলোজ। দুইটাই আঁকবা, আইকা তখন লিখবা যে এখানে আলফা তাহলে কত লিঙ্কেজ তৈরি হয়েছে? আলফা 1,4 লিঙ্কেজ তৈরি হয়েছে। তাহলে আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে এইভাবে হচ্ছে তোমার স্টার্চ তৈরি হয়েছে, আর এখানে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে সেলুলোজ তৈরি হয়েছে। এগুলো লিখবা, ঠিক আছে, শেষ। তাহলে এগুলো সুন্দর করে হচ্ছে লিখে ফেলবা। এরপরের হচ্ছে কোশ্চেনগুলো তো আর কিছুই নাই, মোটামুটি আমাদের কোশ্চেন প্রায় শেষ। রমজান মাসে ইফতারে সবাই চিনির শরবত ও তেলে ভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে। বলছে শরবতে মিষ্টি প্রদানকারী উপাদানের রাসায়নিক গঠন লিখো। চিনির শরবত, বলো চিনি মানে কি? সুক্রোজ। তাহলে সুক্রোজের রাসায়নিক গঠন লিখতে পারবা না? ওই যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে তোমার হচ্ছে চিনি গঠন করে, ওটা আঁকবা। আইকা ওই গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজের রাসায়নিক স্ট্রাকচারটা দিবা, তারপরে তুমি মুখ দিয়ে হচ্ছে আলাদা করে হচ্ছে তুমি বলে দিবা, ঠিক আছে, যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের হচ্ছে 1 নম্বর কার্বন এবং 2 নম্বর কার্বনের মধ্যে লিঙ্কের মাধ্যমে হচ্ছে তোমার কি তৈরি হয়? তোমার হচ্ছে সুক্রোজ তৈরি হয়। আর সুক্রোজের মধ্যে তোমার কোনো অ্যালডিহাইডের কার্যকরী মূলকও থাকে না, আবার কিটোনের কার্যকরী মূলকও থাকে না, ফলে এটা আসলে অবিজারক শর্করা, কাউকে বিজারণ করতে পারে না, ফলে এটা ফেহিলিং দ্রবণকে বিজারণ করতে পারে না। তো এরকম করে আইকা রাসায়নিক গঠন এগুলো একটু লিখে দিবা, শেষ। এবং এটা শেষ। তাহলে এরপরেরটা দেখো, ঘ নম্বর, মুখরোচক খাবার তৈরিতে উদ্দীপকে উল্লিখিত উপাদানটির মানব দেহের ক্ষতিকারক দিক বিশ্লেষণ করো। তেলে ভাজা, তাহলে তেলের ক্ষতিকারক দিক এটা তো তুমি না পড়লেও লিখতে পারবা। তাহলে মুখরোচক উপাদান তৈরিতে হচ্ছে তেল ব্যবহৃত হয়। তেল হচ্ছে এক ধরনের লিপিড, এই লিপিডগুলো হচ্ছে তোমার শরীরে কি করে? অতিরিক্ত লিপিড খেলে তোমার কি হয়? তেল বা চর্বি এক ধরনের লিপিড, লিখবা অতিরিক্ত লিপিড হচ্ছে শরীরে চর্বি আকারে জমা হয়ে করোনারি ধমনী থেকে শুরু করে বিভিন্ন ধমনীকে শুরু করে ফেলে, ফলে হৃদরোগের ঝুঁকি হচ্ছে বেড়ে যায়, এটা লিখবা। তারপরে বলবো যে অতিরিক্ত তেল জাতীয় খাবার খেলে হচ্ছে অতিরিক্ত চর্বি জমার কারণে শরীর ভারী হয়ে যায়, ফলে শরীরে আলসতা চলে আসে, কাজকর্মে মনোযোগ কমে যায়। এই তো এই জিনিসগুলো লিখবো, অস্বাস্থ্যকর, শেষ। তো বানায় টানাও লিখতে পারবা। তারপরে দেখো, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান উভয় শর্করা জাতীয় রাসায়নিক যৌগ হলেও তাদের গঠনের মধ্যে ভিন্নতা আছে। বলো, উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে আসলে এটা সেলুলোজকে বোঝাচ্ছে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান বলতে এটা আসলে বোঝাচ্ছে সেলুলোজকে, দেখছো। আর আরেকটাই বলছে যে উদ্ভিদ কর্তৃক সঞ্চয়কৃত খাদ্য উপাদান, উদ্ভিদের প্রধান সঞ্চয়কৃত খাদ্য উপাদান হচ্ছে স্টার্চ। তাহলে একটা হচ্ছে সেলুলোজ আর একটা হচ্ছে স্টার্চ। আর কি বলার দরকার আছে? ঠিক আছে, বলছে উভয় শর্করা জাতীয় যৌগ, দুইটাই পলিস্যাকারাইড মানে শর্করা, বাট ওদের গঠনের মধ্যে ভিন্নতা আছে, এটা তো তুমি জানোই। সেলুলোজ হচ্ছে তোমার বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়েছে, স্টার্চ কিন্তু আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে বলছে উদ্দীপকের সঞ্চয়কৃত পদার্থের এককের গঠন চিত্র বর্ণনা করো। ঠিক আছে, তাহলে স্টার্চের এককের হচ্ছে গঠন চিত্র করতে পারবা না? ঠিক আছে, তাহলে এগুলা পারবা। আচ্ছা, এখানে কিন্তু স্টার্চের চাই না, দেখো সঞ্চয়কৃত পদার্থের এককের গঠন চিত্র বর্ণনা করতে বলছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এখানে কিন্তু বলে নাই সঞ্চয়কৃত পদার্থের গঠন চিত্র, তাইলে সরাসরি স্টার্চ এঁকে দিতা, ওই যে আলফা ডি গ্লুকোজের লিঙ্কেজ দিয়ে তুমি ওই যে এন দিয়ে দিতা ব্র্যাকেটে। কিন্তু বলছে সঞ্চয়কৃত পদার্থের একক, সেই এককের গঠন চিত্র। বলো, স্টার্চ, সঞ্চয়কৃত পদার্থটা স্টার্চ, তাহলে স্টার্চ কি দিয়ে তৈরি? অসংখ্য আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। তাহলে স্টার্চ গঠনকারী একক কোনটা? আলফা ডি গ্লুকোজ হচ্ছে একক। তাহলে এখানে শুধু আলফা ডি গ্লুকোজের গঠন চিত্র বর্ণনা করতে বলছে, তাহলে শুধু একটা আলফা ডি গ্লুকোজ আঁকবা। বুঝছো আমার কথা? কোশ্চেনটা কি ধরতে পারছো? এখানে কিন্তু সঞ্চয়কৃত পদার্থের গঠন চিত্র বলে নাই, বলছে এটার এককের গঠন চিত্র। তাহলে সঞ্চয়কৃত পদার্থ যদি স্টার্চ হয়, তাহলে স্টার্চের একক কি? আলফা ডি গ্লুকোজ। অনেকগুলো আলফা ডি গ্লুকোজ মিলে তো স্টার্চ তৈরি হয়েছে, তাহলে এখানে একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ, সেই আলফা ডি গ্লুকোজের গঠন চিত্র বর্ণনা করতে বলছে। তাহলে ছবি এঁকে জাস্ট বর্ণনা করে দিবা, শেষ। কঠিন? তাহলে একটা আলফা ডি গ্লুকোজ আঁকবা, আলফা ডি গ্লুকোজ, তাইলে হাইড্রক্সিল নিচে থাকবে, কারণ হাইড্রক্সিল নিচে থাকলে এটা হচ্ছে আলফা পজিশন। ঠিক আছে, ওকে ওকে। 3 নম্বরটা উল্টা, মনে আছে? উপরে OH নিচে H। আমি কিন্তু এটা বারবার আঁকতেছি কেন, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়।
যাতে তোমার পরীক্ষায় আর যাতে সমস্যা না হয়। 5 নম্বরের বাইরে থাকে হচ্ছে 6 নম্বরটা, আর এই যে এখানে একটা এইচ, এটা আঁকবা, তারপরে বলবা যে এখানে 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিলটা নিচে থাকে, অর্থাৎ আলফা পজিশনে থাকে দেখে এটা আলফা ডি গ্লুকোজ। এখানে টোটাল 6টা কার্বন, 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন আছে, C6H12O6। রিং স্ট্রাকচারে হচ্ছে তোমার 1-এর সাথে 5 নম্বর কার্বনের বন্ধন তৈরি হয়, যেটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 5। তাহলে রিং স্ট্রাকচারে 1-এর সাথে 5-এর মধ্যে দেখো এই যে বন্ধন অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকে, এটা একটু বলবা। 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিলটা হচ্ছে আলফা পজিশনে থাকে, আলফা অবস্থানে থাকে, আর হচ্ছে যে রিং স্ট্রাকচারের বাইরে থাকে হচ্ছে 6 নম্বর কার্বন। তো এই গঠনটা দিয়ে একটু বর্ণনা করবে এখানে কি কি আছে, বুঝছো? এই জিনিসগুলো লিখবা, শেষ। 6 নম্বর কার্বনটা রিং এর বাইরে থাকে। তাহলে বলছি উদ্দীপকে বর্ণিত উপাদান দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। স্টার্চ এবং সেলুলোজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, এটা বইয়ে আছে। স্টার্চ এবং সেলুলোজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, এটা বইয়ে আছে। দেখো এই যে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য বা বিশ্লেষণ। তাহলে প্রথম কথা হচ্ছে স্টার্চ দিবা। স্টার্চ অণুতে প্রায় 1200 থেকে 6000 গ্লুকোজ একক এই যে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত, সেলুলোজে হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত। স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। স্টার্চের অণুগুলা শাখান্বিত হয়, শাখা থাকতে পারে, আর সেলুলোজের ক্ষেত্রে কোনো শাখা থাকে না, অর্থাৎ এটা সরল শিকল পলিমার, খালি শিকলের মতো উপরে নিচে কোনো শাখা থাকে না। তারপরে স্টার্চ উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে থাকে। স্টার্চ হচ্ছে আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ প্রদান করে, সেলুলোজ আয়োডিনের সাথে কোনো বিক্রিয়া করে কোনো বর্ণ প্রদান করে না। স্টার্চ হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য, এটা গরু ছাগল মানুষ সবাই খেতে পারে, আর সেলুলোজ হচ্ছে শুধু গরু ছাগল হজম করতে পারে, কিন্তু মানুষ কিন্তু সেলুলোজ হজম করতে পারে না, কারণ আমাদের শরীরে কোনো সেলুলেজ এনজাইম না থাকার কারণে। ঠিক আছে, ওকে, পারবে। তাহলে তো এগুলো হয়ে গেছে। আমরা যে চিনি খাই তা ভেঙে শরীরে শক্তি উৎপন্ন হয়, তাহলে উদ্দীপকের উপাদানটির গাঠনিক সংকেত চিনি। বলো চিনির গাঠনিক সংকেত তুমি করতে পারবা না, এই সুক্রোজ আঁকতে পারবা না, গাঠনিক সংকেত লিখো। ঠিক আছে, ওই যে আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সুক্রোজ তৈরি হয়, পারবা না। উদ্দীপকের যৌগটির গাঠনিক এককগুলো উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ। তাহলে সুক্রোজের গাঠনিক একক কি? সুক্রোজের গাঠনিক একক হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হয়, এদের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ। এটা তো বুঝতেছো, গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়ে শক্তি উৎপন্ন হয়। ফ্রুক্টোজ হচ্ছে তোমার ফলের মধ্যে শর্করা হিসেবে থাকে, ফলের সুগার হিসেবে থাকে, এগুলো একটু লিখবা, বইয়ের মধ্যে হচ্ছে এগুলো সুন্দর করে বলা আছে। আচ্ছা, জীববিজ্ঞান ক্লাসে আচ্ছা শিক্ষক 2 ধরনের পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করছিলেন, যার একটিকে আমরা প্রধান খাদ্য হিসেবে খেয়ে থাকি। প্রধান খাদ্য হিসেবে খাই হচ্ছে পলিস্যাকারাইড স্টার্চ, আর দ্বিতীয়টি গবাদি পশু খায়। গবাদি পশু খেয়ে থাকে হচ্ছে সেলুলোজ। সেলুলোজকে হচ্ছে গবাদি পশু খায়, আর আমরা স্টার্চ খাই। তাহলে বলছে প্রধান খাদ্যের উপাদানটির গঠন বর্ণনা করো। স্টার্চের গঠন বর্ণনা করতে বলছে, ছবি এঁকে তুমি দেখাইতে পারবা। আমাদের দৈনন্দিন জীবনে দ্বিতীয় উপাদানের গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় উপাদানটা হচ্ছে এমন জিনিস যেটা গবাদি পশু খায়, তাহলে গবাদি পশু খায় এরকম পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, যেটা গাঠনিক উপাদান। তাহলে সেই সেলুলোজের গুরুত্ব বিশ্লেষণ করো। এটা সরাসরি হচ্ছে তোমার বইয়ে আছে, সেলুলোজের গুরুত্ব এটা সরাসরি হচ্ছে তোমার বইয়ে আছে। দেখো এই যে সেলুলোজের ব্যবহার। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। সেলুলোজ দিয়ে তোমার তন্তু বা সুতা তৈরি হয়, যেটা বস্ত্রশিল্পের প্রধান কাঁচামাল। বস্ত্রশিল্পের কিন্তু প্রধান কাঁচামাল হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত তন্তু বা সুতা। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজকে ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র তৈরিতে সেলুলোজ ব্যবহার করা হয়। তারপরে দেখো ক্রোমাটোগ্রাফিতে সেলুলোজ ব্যবহার করা হয়। ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে সেলুলোজ হচ্ছে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হয়। গবাদি পশুর খাদ্য হিসেবে সেলুলোজ ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে সেলুলোজের গুরুত্ব, এগুলো তুমি খুব সহজেই লিখতে পারবা। এরপরে চলে আসো, উদ্দীপকে উল্লেখিত যৌগটির বৈশিষ্ট্য লেখো। বলো এই যৌগটা কি? বলো এই যৌগটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কেমনে বুঝলাম? দেখো একই কার্বনের সাথে দেখো কার্বক্সিলিক মূলক আছে, মানে অ্যাসিড যুক্ত, আবার তার সাথে দেখো NH2 অ্যামিনো গ্রুপ যুক্ত। তাহলে অ্যামিনো গ্রুপও আছে, অ্যাসিডও আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য লিখো। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য ভাই এটা সরাসরি হচ্ছে তোমাদের বইয়ে আছে। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য এটা সরাসরি হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে। দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য, এটা সরাসরি বইয়ে আছে, এগুলো এত কঠিন করার কিছু নাই। এই যে এটার পরেই আছে, এই যে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মানব দেহের প্রায় সব অ্যামাইনো অ্যাসিডই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এটা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ। এরা বর্ণহীন, স্ফটিকাকার পদার্থ। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এরা অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে তোমার পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে অ্যাসিড ও ক্ষারমূলক কে একত্রে জুইটার আয়ন বলে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো এখানে বলা আছে, একটু লিখে ফেলবা। ওকে, এরপরে চলে আসো A ও B। তাহলে বলছে যে জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু
তাহলে বলছে যে এ যৌগের গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিড, বি যৌগটি হচ্ছে জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। তাহলে প্রথম কথা হচ্ছে এ আর বি জীবদেহে বিদ্যমান, এর মধ্যে এ হচ্ছে গাঠনিক, এ যৌগের গাঠনিক একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এ যৌগটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। বলো তাহলে কোন যৌগটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি? প্রোটিন। তার মানে অ্যান্সার হচ্ছে এ হচ্ছে আসলে প্রোটিন, কারণ এই যৌগটার গাঠনিক একক যেহেতু অ্যামাইনো অ্যাসিড, তার মানে এটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে ডেফিনেটলি এ হবে হচ্ছে প্রোটিন। আর বলছে বি যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। তাহলে বি যৌগটা প্রভাবক হিসেবে কাজ করে, মানে এটা কি এনজাইম। তাহলে বি যৌগটা প্রভাবক হিসেবে কাজ করে জীবদেহে, তাহলে এটা এনজাইম। তাহলে এ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এ হচ্ছে প্রোটিন, বি হচ্ছে এনজাইম। আচ্ছা, তাহলে উদ্দীপকের বি যৌগটির ক্রিয়া কৌশল, এনজাইমের ক্রিয়া কৌশল, ওই যে তালা এবং চাবি মতবাদ, তালা চাবি মতবাদ, ঠিক আছে, আমাদের বইয়ে খুব সুন্দর করে বলা আছে তালা চাবি মতবাদ, লক অ্যান্ড কি মতবাদ। এটা মতবাদটা কি দেখো, মতবাদটা হচ্ছে এনজাইম যার উপর কাজ করে তাকে হচ্ছে সাবস্ট্রেট বলে। দেখো তাহলে এই যে দেখো এনজাইমের ক্রিয়া কৌশল, তাহলে এনজাইম যার উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। তাহলে এই এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা তালা চাবির মতো। একটা তালার মধ্যে যেমন একটা চাবি ঢুকে তালাটা হচ্ছে খুলে যায়, ঠিক সেম ভাবে এনজাইমের একটা নির্দিষ্ট স্থান আছে, এটাকে বলে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটটা অনেকটা তালার মতো কাজ করে, সেইখানে ওই নির্দিষ্ট আকৃতির হচ্ছে তোমার সাবস্ট্রেট এসে যুক্ত হয়। মানে ব্যাপারটা এরকম যে একটা এনজাইম মনে করো এই যে এরকম শেপের একটা এনজাইম মনে করো, আর সাবস্ট্রেটটা হচ্ছে ঠিক এইরকম শেপের হচ্ছে একটা সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেটটা হচ্ছে তোমার চাবি আর এনজাইমটা হচ্ছে তালার মতো কাজ করে। তো সাবস্ট্রেটটা হচ্ছে এনজাইমের ঠিক এই অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থানে এসে যুক্ত হয়, একদম খাপে খাপে এসে মনে করে যে এই সাবস্ট্রেটটা এসে যুক্ত হয়, এটা মনে করে একদম এনজাইমের অ্যাক্টিভ সাইট বা এখানে খাপে খাপে এসে যুক্ত হয়, ফলে এনজাইম সাবস্ট্রেট একটা যৌগ তৈরি হয়। তাহলে প্রথমে এনজাইম এবং সাবস্ট্রেট আলাদা থাকে, পরে এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে তালার মতো কাজ করে আর সাবস্ট্রেট হচ্ছে চাবির মতো কাজ করে। পরে চাবিটা অর্থাৎ সাবস্ট্রেটটা তালার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভ সাইটের মধ্যে ঢুকে যায়, ফলে এনজাইম সাবস্ট্রেট হচ্ছে একটা যৌগ তৈরি হয়। পরবর্তীতে এনজাইমটা হচ্ছে আলাদা হয়ে যায় আর সাবস্ট্রেটটা ভেঙে নতুন করে হচ্ছে তোমার প্রোডাক্টে পরিণত হয়। শেষ। তাহলে 3 ধাপে, প্রথমে এনজাইম সাবস্ট্রেট আলাদা থাকে, একসাথে যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করে। এখানে এনজাইম হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান হচ্ছে তালার মতো, আর সাবস্ট্রেট হচ্ছে এখানে চাবির মতো কাজ করে। পরবর্তীতে এনজাইমটা আলাদা হয়ে যায় আর এই সাবস্ট্রেটটা হচ্ছে ভেঙে নতুন নতুন পদার্থে পরিণত হয় 3 নম্বর ধাপে। এইভাবে তালা চাবি মতবাদের মাধ্যমে এনজাইম হচ্ছে কাজ করে। ঠিক আছে, এগুলো লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমাদের খাদ্য তালিকায় এ যৌগের তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এ যৌগটা হচ্ছে প্রোটিন, তাহলে খাদ্য তালিকায় হচ্ছে তোমার প্রোটিনের গুরুত্ব, এটা তো বুঝতেছই, ওই যে দেহ গঠন, ক্ষয়পূরণ, হিমোগ্লোবিন তৈরিতে হেল্প করে, তাহলে খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন থাকা দরকার। এটার তাৎপর্য একটু লিখবা, লিখতে পারবা না এগুলো? প্রোটিন খাদ্য তালিকায় কেন থাকা উচিত, এটা তাৎপর্য কি, এটা থাকলে সুবিধাটা কি, লিখতে পারবা না? হিমোগ্লোবিন তৈরি করতেছে, তোমার ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেছে, এনজাইম তৈরি করতেছে এই প্রোটিনটা, আবার হরমোন তৈরি করতেছে প্রোটিনটা, হিমোগ্লোবিন তৈরি করতেছে প্রোটিনটা। এই জন্যই অবশ্যই আমাদের খাদ্য তালিকায় হচ্ছে এই প্রোটিন। তাও আবার প্রোটিনকে আবার খাদ্য তালিকায় হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন আর একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। তো খাদ্য তালিকায় সবার প্রথম শ্রেণীর প্রোটিন বা প্রাণীজ প্রোটিন থাকাটা বেশি গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, এতো এগুলো হচ্ছে একটু বলে দিবা সুন্দর করে। বইয়ে আছে, আমি তোমাকে যদি বই থেকেও একটু দেখাই, বইয়েও এগুলা সুন্দর করে বলা আছে। বই থেকে যদি আমি খাদ্য তালিকায় হচ্ছে তোমার প্রোটিনের এইগুলা দেখাই, দাঁড়াও আছে, এই যে খাদ্য তালিকায় হচ্ছে তোমার প্রোটিন। ঠিক আছে, এই যে এইগুলো একটু লিখবা, কারণ শরীর গঠন, এই যে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার অপরিহার্য, কারণ শরীর গঠনে প্রোটিনের ভূমিকা আছে। বিভিন্ন প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ বিভিন্ন রকম, পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি প্রোটিন থাকে ডাল জাতীয় খাবারে, কিন্তু এরপরও পুষ্টিবিজ্ঞানীগণ প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দেয়, কারণ প্রাণীজ প্রোটিনগুলোর মধ্যে হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে থাকে আর কি, বুঝছো? কারণ আমাদের শরীরের প্রোটিনগুলো তৈরি হয় হচ্ছে 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এর মধ্যে অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো, এগুলো হচ্ছে মোটামুটি প্রাণীজ প্রোটিনে পাওয়া যায়। এই জন্য এগুলো প্রাণীজ প্রোটিনে থাকলে আমাদের অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ হয়, সব কিছুর ঘাটতি পূরণ হয়। এই জন্য প্রাণীজ প্রোটিন হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, আর উদ্ভিজ্জ প্রোটিনগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এগুলোর মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সবগুলা থাকে না, 2-1টা মিসিং থাকে, বুঝছো? তারপরে বলবো যে প্রোটিন থাকলে লাভটা কি, শরীরের কি কি কাজ করে বলে দিবা, সেটাই হচ্ছে তাৎপর্য। এই জন্যই খাদ্য তালিকায় হচ্ছে থাকা উচিত। ওকে, শেষ। তাহলে এইভাবেই আমাদের কিন্তু সুন্দর করে হচ্ছে শেষ হয়ে গেছে। ওকে, তাহলে আবারও কিন্তু বলতেছি, ক খর পিডিএফটা ই বুক থেকে তুমি পারচেস করে ফেলতে পারবা মাত্র 40 থেকে 45 টাকার মধ্যে। বায়োলজি ক তুমি আলাদা করে হচ্ছে পারচেস করতে পারবা, খ আলাদা করে পারচেস করতে পারবা, মানে
মানে ক খ, মানে ফার্স্ট পেপারের একটা ক খর একটা পিডিএফ, সেকেন্ড পেপার আলাদা করে একটা পিডিএফ। প্রাইস হচ্ছে মাত্র 40 থেকে 45 টাকার মধ্যে। একদমই এটা আসলে গায়ে লাগানোর জন্য না, আমরা ফার্স্টে ফ্রিতে দিতে চাইছিলাম, তো পরে দেখলাম যে আসলে ফ্রিতে দিলে তোমরা এটার ভ্যালু দাও না। আমরা অনেক কিছু তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, তোমাদেরকে অ্যানালাইসিস, সিকিউ অ্যানালাইসিস, সহজ অ্যানালাইসিস থেকে শুরু করে অনেকগুলো ফ্রিতে দিছি, কিন্তু দেখলাম যে আসলে তোমরা অতটা গুরুত্ব দাও না, এই জন্য 40-45 টাকা এটা হিসাবে আসলে ফ্রি। তুমি নিচের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে পারচেস করে পিডিএফটা হচ্ছে পড়ো, কখন নিয়ে ইনশাল্লাহ টেনশন থাকবে না। আর হচ্ছে ভার্সিটি বায়োলজির তুমি কিন্তু প্রি বুকিংটা হচ্ছে করে রাখো সম্পূর্ণ ফ্রিতে। পরবর্তীতে কিন্তু যারা প্রি বুকিং করবে ওদেরকে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে, একটা কুপন কোড চলে যাবে তোমাদের হচ্ছে মেসেজে, ফোন নম্বরে। ধন্যবাদ। এই তো।